৫৩টি জাতিগোষ্ঠীর প্রায় ১৫০ কোটি মানুষের বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ চীন। চীনা সভ্যতার যেমন আছে ৫,০০০ বছরের ঐতিহ্য, তেমনি আধুনিক জ্ঞান, বিজ্ঞান ও উদ্ভাবনেও সময়সচেষ্ট চীন। চীনের সত্তর অন্তরের নানা ঘটনার সবশেষ তথ্য উপাত্ত নিয়ে আমাদের আয়োজন জানা ও জানা চীন। সঙ্গে আছি আমি খোঞ্জাজা প্রেমা। চীনের পাবলিক লাইব্রেরিগুলোয় বই সাজানো, ফেরত নেওয়া আর শেয়ার করার কাজ হচ্ছে আরও দ্রুত, কারণ সেখানে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত স্মার্ট সিস্টেম। কংটংয়ের সান ইয়াতসেন লাইব্রেরিতে আগে নতুন ২,০০০ বই সাজাতে ২০ দিন লাগত। এখন স্মার্ট সিস্টেমে সে কাজ হচ্ছে ১০ মিনিটেই। জেজিয়াং লাইব্রেরিতেও ঘণ্টায় ১,৫০০ বই ফেরত নেওয়া ও সাজানোর কাজ করছে ইন্টেলিজেন্ট সিস্টেম। বেইজিংয়ের ন্যাশনাল লাইব্রেরি দেশ জুড়ে লাইব্রেরিগুলোর বই ব্যবস্থাপনা চালু করেছে ব্লকচেইন প্রযুক্তি। চীনের পাবলিক লাইব্রেরিগুলোতে বই সাজানো, ফেরত নেওয়া আর শেয়ার করার কাজ এখন বদলে গেছে। বই প্রসেসিংয়ে এসেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি। কোয়াংতুং প্রদেশের সান ইয়াতসেন লাইব্রেরিতে বছরে কেনা হয় প্রায় ৩ লাখ নতুন বই। আগে যেখানে নতুন ২,০০০ বই ক্লাসিফিকেশন, ক্যাটালগিং আর লেভেলিং সহ ১৬টি ধাপ পেরিয়ে সেলফে তুলতে ৩ সপ্তাহ লেগে যেত, স্মার্ট সিস্টেমে এখন তা প্রসেস হচ্ছে মাত্র ১০ মিনিটেই। জেজিয়াং লাইব্রেরিতে বসেছে নতুন ইন্টেলিজেন্ট রিটার্ন অ্যান্ড সর্টিং সিস্টেম। ফ্রন্ট অ্যান্ড মেশিনে বই ফেরত দিলে সেটি দ্রুত বই চিহ্নিত করে স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট ঝুড়িতে পাঠিয়ে দেয়। ঘণ্টায় ১,৫০০ বই ফেরত আর সাজানোর কাজ হয়ে যাচ্ছে। নতুন সিস্টেমটি ঘণ্টায় ১,৫০০ বই ফেরত দিতে এবং সাজাতে পারে। এতে সঠিকতার হার ৯৯.৮% বেশি। এদিকে বেইজিংয়ের ন্যাশনাল লাইব্রেরি তৈরি করছে এমন এক অনলাইন সিস্টেম যাতে দেশের সব পাবলিক লাইব্রেরিকে এক প্ল্যাটফর্মে যুক্ত করে বই ভাগাভাগি করা যাচ্ছে সহজে। এই ব্যবস্থায় ব্যবহার হচ্ছে ব্লকচেইন প্রযুক্তি, যা তথ্যের নির্ভুলতা আর সম্পদের যৌথ ব্যবহারে নতুন পথ খুলে দিয়েছে। ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে দেশের লাইব্রেরিগুলোর মধ্যে রিসোর্স শেয়ারিং আরও দ্রুত ও নির্ভুল হবে। বই পড়ায় নতুন প্রযুক্তির এই ব্যবহার শুধু সময়ই বাঁচাচ্ছে না, পাঠকরাও পাচ্ছে আরও উন্নত সেবা। এতে করে একদিকে যেমন লাইব্রেরি হয়ে উঠেছে আকর্ষণীয় স্থান, তেমনি বইয়ের প্রতি আগ্রহী হয়ে উঠছে নতুন প্রজন্ম। আফরিন মিম, সিএমজি বাংলা। G প্রযুক্তির উন্নয়নে চীনের টেলিকম জায়ান্ট চায়না মোবাইল দারুণ অগ্রগতি দেখাচ্ছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য হল ২০৩০ সালের মধ্যে 6G-কে বাণিজ্যিক রূপ দেওয়া। শুধু দ্রুত ইন্টারনেট নয়, এরই সঙ্গে থাকবে কম্পিউটিং, AI, বিগ ডেটা আর সেন্সিং টেকনোলজি। বেইজিংয়ে চায়না মোবাইল রিসার্চ ইনস্টিটিউটে চলছে নতুন 6G বেস স্টেশনের পরীক্ষা। বিস্তারিত প্রতিবেদনে। চীনের টেলিকম জায়ান্ট চায়না মোবাইল 6G প্রযুক্তির উন্নয়নে দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশটির লক্ষ্য ২০৩০ সালের মধ্যে চীনে 6G প্রযুক্তির বাণিজ্যিকীকরণ বাস্তবায়ন করা। চলতি বছরের চীনের সরকারি কর্মপ্রতিবেদনে প্রথমবারের মতো ভবিষ্যৎ শিল্পের মধ্যে 6G উন্নয়নের কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যা এখন চীনের জাতীয় কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। 6G প্রযুক্তি শুধু দ্রুতগতির ইন্টারনেট নয়, বরং কম ল্যাটেন্সি
উচ্চ নির্ভরযোগ্যতা এবং কমিউনিকেশন, সেন্সিং, কম্পিউটিং, এআই ও বিগ ডেটা একত্রে কাজ করার এক নতুন দুনিয়া তৈরি করবে। 6G হবে শুধু কমিউনিকেশন নয়, বরং কম্পিউটিং, বিগ ডেটা, এআই এবং নিরাপত্তার এক বিশাল মিশ্রণ। বেইজিংয়ের উত্তর উপশহরে চায়না মোবাইল রিসার্চ ইনস্টিটিউটের ইঞ্জিনিয়াররা 6G ল্যাবে নতুন বেজ স্টেশন তৈরিতে ব্যস্ত। এখন পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই স্টেশনগুলো উচ্চ ফ্রিকোয়েন্সিতে দ্রুত ডেটা ট্রান্সমিশন দেখাচ্ছে। এসব স্টেশন অটোনোমাস রোবটের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে, ভবিষ্যতের স্মার্ট ডিভাইস ও নেটওয়ার্কের বাস্তব যোগাযোগের নমুনা দেখাচ্ছে। গবেষকরা বলছেন 6G শুধু দ্রুততা নয়, বরং ফ্যাক্টরি কম্পিউটিং, সেন্সিং, স্টোরেজ এবং এআই পুরোপুরি নেটওয়ার্কে যুক্ত করার পথ খুলে দেবে। উদাহরণস্বরূপ কারখানাগুলোর কথাই ধরুন। আমরা ভাবতাম অতি কম ল্যাটেন্সি এবং উচ্চ নির্ভরযোগ্যতা প্রদানই যথেষ্ট, কিন্তু বাস্তবে তা নয়। কারখানাগুলোরও সুনির্দিষ্ট অবস্থান নির্ধারণ, সেন্সিং, কম্পিউটিং, স্টোরেজ এবং এআই সক্ষমতা প্রয়োজন। এমনকি তারা তাদের সম্পূর্ণ আইটি সিস্টেমগুলোকে নেটওয়ার্কের সঙ্গে একীভূত করার আশা করে। নকশা এবং ক্ষমতার সীমাবদ্ধতার কারণে 5G নেটওয়ার্ক এবং এই চাহিদাগুলো পূরণ করতে পারে না। তাই আমরা আশা করি 6G একবারের জন্য এই সমস্যাগুলো সমাধান করতে পারবে। তারা আরও জানিয়েছেন 6G বেজ স্টেশনে বিশেষ বোর্ড যুক্ত করে তৃতীয় পক্ষের প্রযুক্তি পরীক্ষা করাও সম্ভব হচ্ছে, যাতে পুরো ইকোসিস্টেম একসঙ্গে গড়ে ওঠে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটির আরও অনেকের সঙ্গে সহযোগিতার সম্পর্ক প্রয়োজন। তাই তারা আশা করছেন 2030 সালের মধ্যে অ্যাপস, নতুন পরিষেবা এবং নতুন ব্যবসায়িক মডেলগুলো আরও পরিপক্ক হবে। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। বিশ্বে প্রথমবারের মতো রেকর্ড 105 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন উচ্চ গতির সিনক্রোনাইজড মোটর তৈরি করেছে চীন। চুলং 105 নামের 2 মেরুযুক্ত মোটরটি চায়না মেশিনারি ইন্ডাস্ট্রি ফেডারেশনের মূল্যায়ন ও অনুমোদন পেয়েছে, যা কিনা একই সঙ্গে মোটর ও জেনারেটর হিসেবে কাজ করবে। বড় ধরনের শিল্পে ভারী যন্ত্রপাতি পরিচালনার কাছে এই ধরনের মোটর বিশ্বে এটি প্রথম। বিস্তারিত আফরিন মিমের প্রতিবেদনে। বিশ্বে প্রথমবারের মতো 105 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন 2 পোল বিশিষ্ট উচ্চগতির বৃহৎ ক্ষমতার সিনক্রোনাস মোটর উন্মোচন করল চীন। সুলং 105 নামের এই মোটরটি চীন মেশিনারি ইন্ডাস্ট্রি ফেডারেশনের সফল মূল্যায়ন ও অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। দুটি চীনা কোম্পানি ওলং ইলেকট্রিক প্রোটেকশন গ্রুপ কোম্পানি লিমিটেড এবং চংছু কুওনং টেকনোলজি কোম্পানি লিমিটেড যৌথভাবে তৈরি করেছে এই মোটরটি। চুলং 105 সম্পূর্ণভাবে চীনা মেধাস্বত্বের অধীনে এবং আন্তর্জাতিক উন্নত মানদণ্ড অনুযায়ী নির্মিত হয়েছে। চুলং 105 চীনের প্রথম মোটর, যা একই সঙ্গে মোটর ও জেনারেটর হিসেবে কাজ করতে সক্ষম এবং প্রয়োজনে এক মোড থেকে আরেক মোডে দ্রুত রূপান্তর করতে পারে, যা এর কার্যকারিতা ও নমনীয়তা বহুগুণ বাড়িয়েছে। একই ক্ষমতার একাধিক প্রচলিত মোটরের তুলনায় চুলং 105 মোটর 40% কম জায়গা দখল করে। এই মোটর চালিত সংকুচিত বায়ুশক্তি সঞ্চয় সিস্টেম স্থানীয় গ্রিডে নবায়নযোগ্য শক্তির সংযুক্তি 15% থেকে 20% পর্যন্ত বাড়াতে সক্ষম এবং বছরে প্রায় 5 লাখ টন কার্বন ডাই অক্সাইড নির্গমন হ্রাস করতে পারে। 4 বছর ধরে চীনা গবেষকদের কঠোর পরিশ্রমে তৈরি হয়েছে, যেখানে পূর্বে কোনো শিল্পমান বা প্রযুক্তিগত দৃষ্টান্ত ছিল না।
সম্পূর্ণ উৎপাদন প্রক্রিয়ার উপর নির্ভুল নিয়ন্ত্রণ বজায় রেখে মোটরের কম্পন মাত্রার মান জাতীয় মানের তুলনায় 3 গুণ নির্ধারণ করা হয়েছে। চীন বিশ্বে প্রথমবারের মতো 105 মেগাওয়াটের দ্বিধ্রুবক উচ্চগতি বৃহৎ ক্ষমতাসম্পন্ন সিঙ্ক্রোনাস মোটর উন্মোচন করেছে, যা চীন যন্ত্রশিল্প ফেডারেশনের সফল পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ্যে আনা হয়েছে। আফরিন মিম, সিএমজি বাংলা। আরও খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর। আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানা ও জানা চীনে। বিশ্ব প্রযুক্তি মানচিত্রে চীন এখন আর কেবল উৎপাদনের কারখানা নয়, বরং উদ্ভাবনের শক্তিশালী ঘাঁটি। বিশেষ করে ডিসপ্লে প্যানেল শিল্পে চীনের অগ্রগতি নজর কাড়া। উন্নততর অর্গানিক লাইট এমিটিং ডায়োড প্রযুক্তিতে চীনা নির্মাতাদের নতুন উদ্ভাবন এখন পুরো শিল্পকে রূপান্তরের তার প্রান্তে নিয়ে এসেছে। স্মার্টফোন থেকে শুরু করে স্মার্ট ওয়্যারেবলস, গাড়ির ইনফোটেইনমেন্ট সিস্টেম থেকে ভবিষ্যতের ল্যাপটপ, সবখানে এই প্রযুক্তি আনছে নতুনদের জোয়ার। বিস্তারিত প্রতিবেদনে। প্রচলিত লিকুইড ক্রিস্টাল ডিসপ্লের তুলনায় ওএলইডি বা ওলেড প্রযুক্তি নতুন ও উন্নততর, যা ছবি ও ভিডিওতে বেশি কন্ট্রাস্ট, উজ্জ্বলতা ও প্রাণবন্ত রং উপস্থাপন করে। বাজার গবেষণা সংস্থা সিগমাইন্টেল কনসাল্টিংয়ের তথ্যানুযায়ী 2025 সাল নাগাদ বিশ্বব্যাপী স্মার্টফোনে ওলেড প্যানেলের ব্যবহার 60% পৌঁছাবে। 2024 সালে ট্যাবলেটে ওলেড ব্যবহারের হার 5.7% থাকলেও 2028 সালের মধ্যে তা 18% পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। একই সময়ে ল্যাপটপে ওলেড ডিসপ্লের চালান বছরে প্রায় 92% হারে বাড়বে বলে ধারণা করা হচ্ছে। চীনের শীর্ষ ডিসপ্লে নির্মাতা প্রতিষ্ঠান বিওই টেকনোলজি গ্রুপ কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ছেন ইয়ানশুন বলেন, মিড রেঞ্জ থেকে হাই এন্ড স্মার্টফোনে ওলেডের চাহিদা বাড়ছে এবং কোম্পানিগুলো ট্যাবলেট, ল্যাপটপ ও পরিধানযোগ্য ডিভাইসেও ওলেড ব্যবহারে জোর দিচ্ছে। বিওই ইতোমধ্যেই চীনের ছেংতু, মিয়ানিয়াং এবং ছংছিংয়ে 3টি ফ্লেক্সিবল অ্যাক্টিভ ম্যাট্রিক্স অর্গানিক লাইট এমিটিং ডায়োড বা অ্যামোলেড উৎপাদন লাইন চালু করেছে। ছেংতুতে নতুন একটি অ্যামোলেড উৎপাদন লাইন স্থাপনেরও ঘোষণা এসেছে, যেখানে মাঝারি আকারের ল্যাপটপ ও ট্যাবলেটের জন্য হাই এন্ড টাচ স্ক্রিন উৎপাদন করা হবে। 2026 সালের শেষ নাগাদ এর বাণিজ্যিক উৎপাদন শুরুর সম্ভাবনা রয়েছে। ছেন জানান, বিওই এখন শুধুমাত্র ডিসপ্লে নির্মাতা নয়, বরং উদ্ভাবন ভিত্তিক ইন্টারনেট অব থিংস কোম্পানিতে রূপ নিচ্ছে, যারা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে উৎপাদনশীল খাতে যুক্ত করে আধুনিক সেমিকন্ডাক্টর ডিসপ্লের নতুন দিগন্ত উন্মোচন করছে। ওমডিয়া নামের আরেকটি বাজার গবেষণা প্রতিষ্ঠানের তথ্যানুযায়ী 2024 সালের প্রথমার্ধে ফ্লেক্সিবল ওলেড প্যানেল সরবরাহে চীনে শীর্ষস্থান ও বিশ্বব্যাপী দ্বিতীয় স্থান দখল করেছে বিওই। সিগমাইন্টেলের জেনারেল ম্যানেজার লি ইয়াকিন বলেন, 5G প্রযুক্তি চালুর ফলে ফোল্ডেবল ফোনে ফ্লেক্সিবল ওলেড প্যানেলের চাহিদাও বাড়বে, তাই নির্মাতাদের উৎপাদন দক্ষতা বাড়ানো এবং খরচ কমানো জরুরি। সিন্ন রিসার্চের তথ্যে দেখা গেছে 2024 সালের প্রথমার্ধে বিশ্বব্যাপী স্মার্টফোন ওলেড ডিসপ্লে বাজারে চীনের অংশীদারিত্ব 50.7%, যা প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়াকে ছাড়িয়ে গেছে। তাদের তৈরি ওলেড স্ক্রিনের মোট চালান 24 কোটি ইউনিট ছাড়িয়েছে এবং 2024 সালের প্রথমার্ধে পরিধানযোগ্য ডিভাইসে ব্যবহৃত অ্যামোলেড ডিসপ্লে সরবরাহে ভিশন অক্স বিশ্বে শীর্ষে রয়েছে।
চু ফেং ইং জানান, তারা গাড়ির ডিসপ্লে, অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি ও স্মার্ট টিভিতে ওলেড প্রযুক্তির ব্যবহার বাড়াতে উদ্ভাবনী গবেষণায় আরও বিনিয়োগ করবে। টিসিএল চায়না স্টার অপটো ইলেকট্রনিক্স টেকনোলজি কোম্পানি লিমিটেড ওলেডের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী এবং বৈশ্বিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা বাড়িয়ে শিল্প খাতে উন্নয়ন ঘটানোর পরিকল্পনা করছে। ফয়সল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। ছবির মতো সুন্দর সিনজিয়াংয়ের কানাস। এখানকার হেমু গ্রামটি এক সময় ছিল নির্জন, এখন সেখানে পর্যটনের প্রাণ চঞ্চল্য। স্থানীয় তুবা জনগোষ্ঠীর সদস্যরা তাদের যাযাবর জীবন ছেড়ে গড়ে তুলেছেন সুদৃশ্য কাঠের কটেজ। ঐতিহ্যবাহী স্থাপত্য শৈলী ও সংস্কৃতি ধরে রাখতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। পর্যটন শিল্পের প্রসারে বদলে গেছে স্থানীয়দের জীবনযাত্রা। বছরের 4টি ঋতুতেই হেমুর প্রকৃতি ও জীবনধারা আকর্ষণ করছে পর্যটকদের। চলুন ঘুরে আসা যাক কানাসের হেমু গ্রাম থেকে। একসময় বলতে গেলে বিচ্ছিন্ন ছিল হেমু, তবে উন্নয়নের ছোঁয়ায় দিন বদলেছে অনেকটা। চীন ও চীনের বাইরের পর্যটকদের আনাগোনায় হেমু হয়ে উঠেছে প্রাণচাঞ্চল্যে মুখর। সেই সূত্রে এখানকার তুভা জাতিগোষ্ঠীর সামনেও খুলছে নতুন এক সম্ভাবনার দুয়ার। তুভা জাতিগোষ্ঠীর লোকজন ছিল যাযাবর। এখন যারা বড় হয়েছেন তাদের অধিকাংশেরই শৈশব কেটেছিল বিভিন্ন এলাকায়। গবাদি পশুর বিচরণ ক্ষেত্রের সন্ধানে শীত ও গ্রীষ্মে তাদের বদলাতে হতো স্থান। ওই সময় তারা তৈরি করে নিত অস্থায়ী মঙ্গোলিয়ান তাঁবু বা ইয়ার্ড। তবে দিনবদলের হাওয়ায় তুভা জনগোষ্ঠী বাস করতে শুরু করছে নান্দনিক এক ধরনের কাঠের কটেজে, যেখানে তারা বাস করছেন স্থায়ীভাবে, দেখভাল করছেন গবাদি পশুর। বাড়িগুলোর ছাদ ঢালু, এতে করে তুষার গলা পানি ভেতরে ঢুকতে পারে না। ছাদ তৈরিতে এ জাতিগোষ্ঠী কোনো ধারালো ধাতু ব্যবহার করে না। দুটো কাঠের টুকরোয় বিশেষভাবে খাঁজ কেটে একটির সঙ্গে আরেকটি জুড়ে দেয়। এতে করে স্ক্রু ছাড়াই দুটো কাঠের পাত বেশ শক্তভাবে আটকে থাকতে পারে। বাদবাকি কেবিন তৈরিতে তারা ব্যবহার করে লাল রঙের পাইন কাঠ। সেই কাঠের ফাঁক দিয়ে যেন তুষার না ঢোকে, সেজন্য প্রতিটি ভাঁজে তারা ব্যবহার করে প্রকৃতি থেকে সংগ্রহ করা শ্যাওলা। কয়েক দশক আগে হেমু গ্রামের সব রাস্তাই ছিল কাঁচা। গ্রাম ছাড়িয়ে বাইরে কোথাও যেতে লেগে যেত পুরো একটা দিন। পরে চীন সরকার পর্যটন শিল্পের উন্নতির জন্য বানালো পাকা রাস্তা। এতে যাতায়াত অনেক সহজ হলো আর পর্যটকরাও আসতে শুরু করলেন। এতে করে গ্রামটির বাসিন্দাদের প্রায় প্রত্যেকেই কোনো না কোনোভাবে জড়িয়ে গেছেন পর্যটনের সঙ্গে। এখানকার বাসিন্দারা এখন হোমস্টে ব্যবসাও করছেন। ঘরে ঝুলিয়ে রাখছেন ঐতিহ্যবাহী দই ও মাখনের পাত্র, পশমে মোড়ানো স্নোবোর্ড এবং তীর ধনুক। হোমস্টে ব্যবসা শুরুর পর এসব উপকরণ পর্যটকদের কাছে যোগ করেছে বাড়তি আকর্ষণ। তারাও উপভোগ করছেন তুভা জাতিগোষ্ঠীর জীবনের ছোঁয়া। এখানকার স্থানীয়রা জানালেন, আগে হেমু গ্রামে গ্রীষ্মকালেই ভিড় হতো। শীতকালের গ্রামের অন্যরকম রূপ সম্পর্কে খুব একটা জানত না কেউ। তবে এখন পর্যটনের বিকাশের হাত ধরে সব ঋতুতেই প্রত্যন্ত গ্রামটি হয়ে উঠেছে ভিন্ন এক চীনকে উপভোগ করার এক মনোরম আঙিনা। ফয়সল আব্দুল্লাহ, সিএমজি বাংলা।
দর্শক, এই ছিল আমাদের এইবারের আয়োজনে। টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল CMG বাংলায়। আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।